মোস্ট ওয়েলকাম অল মাই ডিয়ার জব স্টুডেন্ট কর্মকর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আজকের ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 4, দ্য সুপ্রিম কোর্ট। তোমরা যারা আপকামিং ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরা ইউনিভার্সিটি, আপকামিং জিআরবিডি 2, টিপিএসসি কম্বাইন 3, এসএসসি রেলওয়ে এক্সামে বসতে যাচ্ছ, এই ক্লাসটা তোমাদের জন্য 100% বেনিফিটেড। এর আগে আমরা 3টি ক্লাস করিয়েছি, যেখানে হাইকোর্ট সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং হাইকোর্টের উপরে যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে, সেগুলো ক্লাসের মাধ্যমে প্রোভাইড করে দিয়েছি। এই ক্লাসে আমরা সুপ্রিম কোর্ট সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, এভাবে বোঝাতে চেষ্টা করব যাতে তোমরা মানে ইজিলি বুঝে নিতে পারো এই ক্লাসের মাধ্যমে। এবং ডিটেলস আলোচনা করার পরে সর্বশেষে কিছু এমসিকিউ তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। চলো শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক ইনফরমেশন সঠিক সময় তোমাদের কাছে পৌঁছে দেবো। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, লাইক ত্রিপুরা হাইকোর্ট, পিয়ন, এলডিসি, ড্রাইভার, কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি, এলডিসি, এমটিএস, স্টেনোগ্রাফার, টিপিএসসি কম্বাইন 3, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, আপকামিং জিআরবিডি 2, তাহলে আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে বলতে পারি, দায়িত্বের সঙ্গে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। আমাদের সবসময় এটাই প্রয়াস থাকে কিভাবে নোটের কোয়ালিটি বেটার থেকে বেটার করা যায়, যাতে তোমাদেরকে ভালো কমন দিতে আমরা পারি। ঠিক আছে, চলো আমরা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের যে ইউনিয়ন জুডিশিয়ারি, যেটা ভারতবর্ষের জুডিশিয়ারি 3টা পিলার দ্বারা অ্যাকচুয়ালি এটা পরিচালিত হয়: লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। তাহলে আমরা প্রথমে দেখব যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি কি। লেজিসলেটিভ মানে তোমাদের আইনটাকে, যে আইন বা ল সেটা বানানো হলো লেজিসলেটিভের কাজ। এবং এক্সিকিউটিভ মানে আইনটা যে বানানো হয়েছে সেই আইনটাকে মানে সিল করা বা মোহর করা, বা হ্যাঁ এটাই আইন ঠিক আছে, এটাকে মানে সাইন করা বা সিল মোহর মেরে দেওয়া হলো এক্সিকিউটিভের কাজ। এবং জুডিশিয়ারির কাজ হলো কি, আইনটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেটা দেখা হলো জুডিশিয়ারির কাজ। যদি তোমাদেরকে আমি মানে নিজের ভাষা যদি বোঝাতে চাই, যদি মনে করো যে কোনো স্কুলে কিছু শিক্ষক মিলে একটি মানে আইন বানালো যে প্রত্যেক মানডেতে সব স্কুল স্টুডেন্টরা হোয়াইট ইউনিফর্ম পরে স্কুলে আসবে। তাহলে এটা আইন বানিয়ে দিল 4-5 জন শিক্ষক মিলে। এটাকে হেডমাস্টার বা প্রিন্সিপাল কি করো, এটাকে হ্যাঁ সেটাকে সিগনেচার করে দিল বা সিল মেরে দিল, হ্যাঁ এটাই ঠিক আছে। ঠিক আছে, এটা হলো এক্সিকিউটিভের কাজ, যে হেডমাস্টার বা প্রিন্সিপাল সিল মেরে দিল বা এটাকে সাইন করে দিল যে হ্যাঁ এটা ঠিক, এটা হলো এক্সিকিউটিভের কাজ। আর যে 4-5 জন শিক্ষক মিলে যে আইন বানালো যে প্রত্যেক মানডেতে সব স্টুডেন্টরা হোয়াইট ইউনিফর্ম পরে আসবে, সেটা হলো লেজিসলেটিভের কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে লেজিসলেটিভের কাজ কি, এক্সিকিউটিভের কাজ কি, তোমরা নিজের ভাষায় বুঝতে পেরেছো। এখন জুডিশিয়ারির কাজ কি? জুডিশিয়ারি কাজ হলো কি, এই যে প্রত্যেক স্টুডেন্টরা প্রত্যেক মানডেতে হোয়াইট ইউনিফর্ম পরে স্কুলে আসছে কিনা সেটা দেখা হলো এই জুডিশিয়ারির কাজ। ঠিক আছে, জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় আমাদের কোর্ট হলো কি, সুপ্রিম কোর্ট, তারপর রয়েছে হাইকোর্ট, তারপর রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক আছে, হাইকোর্ট সম্বন্ধে আমরা আগে ক্লাস করিয়ে নিয়েছি। কেন আগে করিয়ে নিয়েছি? যেহেতু হাইকোর্টের এক্সাম আমাদের সামনে ছিল, সেই কারণে হাইকোর্টেরটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, আগে করে নিয়েছি। এখন আমরা সুপ্রিম কোর্টকে ধরেছি, সুপ্রিম কোর্টের কিছু ক্লাস করাবো, তারপর আমরা নেক্সট টপিক ওয়াইজ তোমাদেরকে কভার করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এতটুকু। চলো আমরা ডিটেলসে জানবো, বুঝবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, তোমরা ক্লাসের মাধ্যমে তোমাদের 50 থেকে 60% মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা দেখবো যে সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো, আর্টিকেল 124 থেকে 147 এর মধ্যে সুপ্রিম কোর্ট সম্বন্ধে রয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, স্যালারি, রেজিগনেশন সবকিছু রয়েছে আর্টিকেল 124 থেকে 147 এর মধ্যে। ঠিক আছে, আমরা এক ক্লাসে তো সবগুলো কভার করা চলবে না, আমরা ধীরে ধীরে ক্লাসের মাধ্যমে সবগুলো 124 থেকে 147 তোমাদেরকে কভার করিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে যাই 124 আর্টিকেলে কি বলা হয়েছে। 124 আর্টিকেলে বলা হয়েছে এস্টাবলিশ অফ দ্য কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট। মানে কনস্টিটিউশন বলতে তোমরা ওই আমাদের ভারতের কনস্টিটিউশন বুঝবে না, এটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন। ঠিক আছে, এস্টাবলিশমেন্ট মানে সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট এবং কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট বলা হয়েছে 124 আর্টিকেলে। ঠিক আছে, তো যদি আমরা যাই সুপ্রিম কোর্ট কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল, সুপ্রিম কোর্ট আমাদের এস্টাবলিশমেন্ট হয়েছিল মনে রাখবে
28 জানুয়ারি 1950 আমাদের সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট হয়েছিল। কোথায় হয়েছিল? দিল্লিতে হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা বলবে যে এখন মনে কোশ্চেন জাগে। দেখো, আমি আবার প্রথমেই বলেছি ক্লাসটার মাধ্যমে আমরা নিজের ভাষায় ডিটেলস বুঝতে চেষ্টা করবো, যাতে তোমরা একদম ক্লাসের মাধ্যমে 50 থেকে 60% বুঝে নিতে পারো। এখন কোথায় এস্টাবলিশমেন্ট হয়েছিল? দিল্লিতে হয়েছিল। তো এখন কোশ্চেন আমাদের মনে জাগতে পারে যে দিল্লিতে সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট হয়েছিল, ভারতের অন্যান্য রাজ্যে কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। এটার মধ্যে একটা মানে যে রয়েছে, কথা রয়েছে, যদি সুপ্রিম কোর্ট দিল্লি থেকে, সাপোজ ধরো আমরা এক্সাম্পল হিসাবে বলছি, কলকাতা এস্টাবলিশমেন্ট করার প্রয়োজন পড়ে, তাহলে প্রেসিডেন্ট অ্যান্ড সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এটা বার্তালাপের মাধ্যমে, কিছু রুলস রেগুলেশন রয়েছে এর মাধ্যমে অনেক, সেগুলো করে সুপ্রিম কোর্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা যেতে পারে। ক্লিয়ার? ইয়েস। চলো, তাহলে আমরা সুপ্রিম কোর্ট কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল জেনেছি, 28 জানুয়ারি 1950 সালে। ঠিক আছে। এর আগে ছিল ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেটা 1937 সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল, 1937 থেকে 50 সাল পর্যন্ত। তাহলে 50-এর পরে এটা মনে হয়েছিল যে না, ভারতের মধ্যে একটি সুপ্রিম কোর্টের প্রয়োজন রয়েছে, সেই কারণে 28 জানুয়ারি 1950 সালে সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট হয়েছিল। এভরি মানে হিউজ এক্সামে এই কোশ্চেনটা এসেছে, সুপ্রিম কোর্ট কবে এস্টাবলিশ হয়েছিল। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। ফেডারেল ব্যাংক থেকে, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া থেকে এসেছিল সুপ্রিম কোর্ট। আর ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া বনেছিল কত? 1937 সালে। এটা ভারত শাসন আইন 1935 হিসাবে ফেডারেল কোর্ট বনেছিল। ফেডারেল কোর্ট থেকে পরবর্তী সময় 28 জানুয়ারি 1950-এ সুপ্রিম কোর্ট হয়েছিল। বুঝতে পেরেছো? সুপ্রিম কোর্টের যখন ফার্স্ট হয়েছিল, তাহলে প্রথম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। ফার্স্ট চিফ জাস্টিস ছিল হরিলাল জে কানাইয়া। হ্যাঁ, হরিলাল জে কানাইয়া ছিল ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ইন্ডিয়া। ক্লিয়ার? একদম ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। চলো, আর্টিকেল 124 আমরা কি পেয়েছি তাহলে? এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট সম্বন্ধে বলা রয়েছে। ঠিক আছে। তারপর রয়েছে কি? আর্টিকেল 124(1)। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে স্ট্রেংথ অফ সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস অ্যান্ড জাজ। ঠিক আছে। আর মানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্ট যে হবে, সুপ্রিম কোর্টের মধ্যে চিফ জাস্টিস কতজন থাকবে এবং জাজ কতজন থাকবে, সেটা বলা হয়েছে আর্টিকেল 124(1)-এ বলা হয়েছে। ঠিক আছে। তাহলে সুপ্রিম কোর্ট যখন এস্টাবলিশমেন্ট হয়েছিল 28 জানুয়ারি 1950, তখন সুপ্রিম কোর্টের জাজ ছিল 1+7, মানে একজন ছিল চিফ জাস্টিস আর বাকি 7জন ছিল জাজ ছিল। পরবর্তী সময় এটা যখন এটার মানে ইন্ডিয়ার জনসংখ্যা বেড়েছে, সবকিছুর মানে কি বলবো, সবকিছুর যে ক্রাইম যা কিছু সুপ্রিম কোর্টে হিউজ পরিমাণে যেতে শুরু করেছে, তারপরে এমন ফিলিং হয়েছে যে 1+7 জাজ যে এটাকে কাম চালানো মুশকিল হবে, পরবর্তী সময় এটাকে বাড়ানো হয়েছিল। তারপরে পরবর্তী সময়ে 1986 সনে এটাকে বাড়িয়ে 1+25 করা হয়েছিল। ঠিক আছে, 1/5-20, মানে 1 হলো চিফ জাস্টিস, 25 হলো আদার জাজ। পরবর্তী সময় এটাকে আবারও বাড়ানো হয়েছিল। পরবর্তী সময়ে এটাতে মেবি 2009 সালে এটাকে বাড়ানো হয়েছিল। ঠিক আছে, 2009 সালে এটাকে বাড়িয়ে করা হয়েছিল 1+30। ইয়েস, 1+30 করা হয়েছিল 2009 সালে। ঠিক আছে। এবং বর্তমানে 2016 সাল থেকে, কত? 2016 সাল থেকে মনে রাখবে 1+33 বর্তমানে সুপ্রিম কোর্টের জাজ রয়েছে। 1 হলো চিফ জাস্টিস, 33 হলো জাজ। ঠিক আছে। এটা কবে থেকে? 2016 সাল থেকে বর্তমান পর্যন্ত, টিল ডেট পর্যন্ত এটা চলছে। ফিউচারে হয়তো বা এটাকে যদি কাভার না হয়, আরো প্রয়োজন মনে করে আরো এটা বাড়তে পারে। ঠিক আছে। বাট চিফ জাস্টিস একজনই থাকবে, প্লাস বাকি যারও এটা বাড়তে পারে। সময় সময় এটা বেড়েছে, আমরা দেখেছি। প্রথম 17 ছিল, তারপরে 125 ছিল, তারপরে 130 ছিল, এখন বর্তমানে 133। ঠিক আছে। চলো, তাহলে এতটুকু বুঝতে পেরেছো? ওকে, তাহলে এটা আর্টিকেল কততে রয়েছে? আর্টিকেল 124(1)-এ এটা মেনশন রয়েছে। ঠিক আছে। এখন যাবো আমরা আর্টিকেল 124(2). আর্টিকেল 124(2)-তে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ, রেজিগনেশন অ্যান্ড টু প্রেসিডেন্ট। মানে আমি এটা শর্টকাটে লিখেছি তোমরা মানে বোঝানোর সুবিধার্থে, বাট আমি তোমাদেরকে বলছি, তোমরা বুঝে নাও। তাহলে আর্টিকেল 124(2)-তে কি বলা হয়েছে? সুপ্রিম কোর্টের জাজের অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে বলা হয়েছে এবং রেজিগনেশন সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে? অ্যাপয়েন্টমেন্টকে সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্টমেন্ট করবে প্রেসিডেন্ট। মনে রাখবে, সুপ্রিম কোর্টের জাজকে কি অ্যাপয়েন্টমেন্ট করে? প্রেসিডেন্ট। এবং অ্যাপয়েন্টমেন্ট যে করবে জাজকে, এটার মধ্যে অনেক কোয়ালিফিকেশন রয়েছে, সেটা আমরা আসছি নেক্সট। ঠিক আছে। তাহলে রেজিগনেশন কিভাবে হবে? রেজিগনেশনও প্রেসিডেন্ট দ্বারা হবে। এবং রেজিগনেশনের মধ্যে কিছু মানে কি বলবো কথা রয়েছে। যদি রেজিগনেশন করাতে হয়, তাহলে কিন্তু এটা পার্লামেন্ট থেকে একটা ভোটিং এর মাধ্যমে মেচুরিটি 2
2-3 একটা ম্যাচুরিটি এটা পাস করাতে হবে, ঠিক আছে, তাহলে এটা রেজিগনেশন করানো যাবে। এটা ডিটেলস অনেক কিছু রয়েছে তোমাদেরকে, যেটা আমি সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটি যে জাজকে কিভাবে রেজিগনেশনের একটা ডিটেলস ক্লাস করিয়েছি, ওই সেম টু সেমই হবে এটা। হ্যাঁ, চলো তাহলে আর্টিকেল 124(3)তে কি বলা হয়েছে? আর্টিকেল 123-তে বলা হয়েছে কোয়ালিফিকেশন, যে জাজ, যে সুপ্রিম কোর্টে যে জাজ করা হবে তাদের কোয়ালিফিকেশন কি লাগবে, ঠিক আছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, সিটিজেন মাস্ট বি ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং ম্যাক্সিমাম 65 বছর, মানে ম্যাক্সিমাম 65 বছর ঊর্ধ্বে হলে হবে না, 65 বছর পর্যন্ত হতে হবে, বাট মিনিমাম এজের কিন্তু কোনো মেনশন নেই, মিনিমাম যে কোনো এজে হতে পারে। তবে 2 নম্বরে বলা হয়েছে কি জাজ হাইকোর্টের জাজ থাকতে হবে, হাইকোর্ট জাজ থাকতে হবে মিনিমাম, এখানে বলা নেই মিনিমাম 5 ইয়ার। হ্যাঁ, কোনো হাইকোর্টের মিনিমাম 5 বছরের জাজ থাকা বাধ্যতামূলক, ঠিক আছে। বা ওর অ্যাডভোকেট, কোনো হাইকোর্টে 10 বছর অ্যাডভোকেটের অভিজ্ঞতা বা অ্যাডভোকেট 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। ওর বলা হয়েছে মানে যে কোনো যে রাষ্ট্রপতির নজরে, প্রেসিডেন্টের নজরে যদি মনে হয় যে এই জাজটা, এই ব্যক্তিটা খুব মানে কানুন নিয়ে খুব ভালো জানে, খুব ওপিনিয়ন যদি রাষ্ট্রপতির হয় তাহলে কিন্তু নিয়োগ করা হতে পারে, ঠিক আছে। ডিস্টিংগুইশ জুরিস্ট ইন দ্য ওপিনিয়ন অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। প্রেসিডেন্টের নজরে যদি মনে হয় যে যে এই লোকটা মানে আইন কানুন সম্বন্ধে খুব ভালো অভিজ্ঞতা রয়েছে, জানকারি রয়েছে, তাহলে কিন্তু ওনাকে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিয়োগ করতে পারে প্রেসিডেন্ট, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট বলা হয়েছে কি আর্টিকেল 124(4), আর্টিকেল 124(4)-এ কি বলা হয়েছে? আর্টিকেল 124 জাজদেরকে রিমুভাল সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে, কিভাবে জাজকে যদি মানে সরাতে হয় বা রিমুভ করাতে হয় কিভাবে হতে পারে, ঠিক আছে। অনলি কি গ্রাউন্ডে হতে পারে? দেখো, 1 নাম্বার তো কি, ও যদি মনে করো যে ডেথ হয়ে যায় তাহলে এই জায়গাতে রিমুভাল হয়ে অন্য জাজকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, বা ও যদি স্বেচ্ছা যদি মনে করো মানে স্বেচ্ছা যদি পদত্যাগ করে সেটা হতে পারে, বা ও যদি প্রেসিডেন্ট দ্বারা বা যদি মনে হয় যে ও জাজ মিসবিহেভিয়ার্স বা ইনক্যাপাবিলিটি, মানে ও ক্যাপাবল না ওই এই পদটাকে সামলানোর জন্য, বা মিসবিহেভিয়ার্স যদি ওর মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু প্রেসিডেন্ট দ্বারা ওই জাজকে রিমুভাল করা যেতে পারে। বাট এখানে বলা হয়েছে ইচ হাউস মেজরিটি লাগবে, মানে রাজ্যসভা, ইচ হাউস বলতে আমাদের দুটি হাউস রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কিন্তু একটি ভোটিং এর মাধ্যমে একটি মেজরিটি পাস করাতে হবে, তারপরে কিন্তু প্রেসিডেন্ট ও জাজকে রিমুভ করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারছো? এটার মধ্যে অনেক কি বলবো রুলস রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে কি আর্টিকেল 125। আর্টিকেল 125-এ কি বলা হয়েছে? আর্টিকেল 125 বলা হয়েছে যে জাজগুলো রয়েছে তাদের স্যালারি, অ্যালাউন্স বা লিভ, পেনশন সম্বন্ধীয় যা কিছু রয়েছে ডিটেলস রয়েছে আর্টিকেল 125-এ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা কি পেয়েছি? 124-এ কি, আর্টিকেল 124-এ রয়েছে এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট। আর্টিকেল 124(1)-এ রয়েছে কি স্ট্রেংথ, সুপ্রিম কোর্টের কতজন জাজ থাকতে হবে, স্ট্রেংথ রয়েছে। এবং আচ্ছা, আরেকটি কথা, বর্তমানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কি রয়েছে তোমরা জানো? সঞ্জীব খান্না রয়েছে বর্তমান চিফ জাস্টিস, ঠিক আছে। তাহলে আর্টিকেল 124(2)-তে কি বলা হয়েছে? জাজদের অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, এবং রেজিগনেশন সম্বন্ধে বলা হয়েছে। আর্টিকেল 124(3)-তে কি বলা হয়েছে? জাজদের কোয়ালিফিকেশন, যে জাজদেরকে অ্যাপয়েন্টমেন্ট হবে সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে আর্টিকেল 124(4)-এ কি বলা হয়েছে? জাজদের যদি কোনো রিমুভ করতে হয় বা জাজদের যদি এখান থেকে হাঁটাতে হয় সুপ্রিম কোর্ট, তাদের কি কি কন্ডিশনে ওদেরকে হাঁটানো যেতে পারে, ঠিক আছে। তাহলে আর নেক্সট রয়েছে 125, আর্টিকেল 125-এ কি রয়েছে? জাজদের স্যালারি, অ্যালাউন্স, লিভ, পেনশন সম্বন্ধীয় যা কিছু রয়েছে আর্টিকেল 125-এ রয়েছে, ঠিক আছে। তাহলে নেক্সট আসবে 126 আর্টিকেল, তারপরে কন্টিনিউ আমরা আসতে যাব। বাট এখন যে আমরা 124 থেকে 125 যেগুলো করিয়েছি, এখান থেকে কি এমসিকিউ তোমাদের ইম্পর্টেন্ট বা কি এমসিকিউ তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, এগুলো এখন আমরা প্র্যাকটিস করব, তোমরা অবশ্যই নোট করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট ক্লাসে, এখন প্র্যাকটিস করার পরে নেক্সট ক্লাস আমাদের আসবে আর্টিকেল 126 থেকে অনওয়ার্ড, ঠিক আছে, আসবে, এবং সেই কিছু আর্টিকেলস করিয়ে ওই আর্টিকেলসের উপরে কি এমসিকিউগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে ডিটেলস তুমি বুঝতে পারলে, সঙ্গে এমসিকিউগুলো তুমি নিয়ে নিলে, তাহলে তোমাদের এটা মাথায় গেঁথে যাবে, অটোমেটিক মাথায় গেঁথে যাবে। এবং তোমাদের যদি ঘরে একবার এক নজর তুমি দেখে যাও তাহলে তুমি এটা কোনোদিন ভুলবে না, ঠিক আছে। যেটুকু আমি নিজের ভাষা বুঝাতে পেরেছি তোমাদেরকে আমি বুঝিয়েছি, ঠিক আছে। যে কোনো জিনিস যদি নিজের ভাষা বোঝানো যায় তাহলে কিন্তু এগুলো মানে মাথায় গেঁথে যায়, ঠিক আছে। চলো এখন আমরা যে প্র্যাকটিস করবো সেগুলো আমরা নিজের ভাষায় প্র্যাকটিস করতে চেষ্টা করবো, ঠিক আছে। চলো প্রথম যে কোশ্চেনটা আমরা রেখেছি কি,
সংবিধানের কোন পার্টে সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? ইন হুইচ অফ দ্য পার্ট কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট হ্যাজ বিন ডিসকাস ইন ডিটেলস। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 5। হ্যাঁ, পার্ট 5 ঠিক আছে, কনস্টিটিউশনের পার্ট 5 সুপ্রিম কোর্ট সম্বন্ধে বলা রয়েছে। আর আর্টিকেল তো আমি বললাম, আর্টিকেল 124 থেকে 147। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? চলো এখন বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই, তোমাদের মানে কাজে আসবে। ঠিক আছে, চলো তারপরে রয়েছে পার্ট 2। পার্ট 2 তে কি বলা হয়েছে? দেখো, পার্ট 2 তে বলা হয়েছে সিটিজেনশিপ। পার্ট 2 তে রয়েছে আমাদের সিটিজেনশিপ সম্বন্ধে, পার্ট 2 তে মেনশন রয়েছে। এবং পার্ট 3 তে কি রয়েছে মেনশন? তোমরা সকলে জানো, আমাদের ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 তে রয়েছে। এর আগে আমি ক্লাস করিয়েছি ফান্ডামেন্টাল রাইটস এর, ঠিক না? এবং পার্ট 4 এ কি রয়েছে? ডিপিএসপি রয়েছে, ডিপিএসপি রয়েছে। ঠিক আছে, ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্বন্ধে পার্ট 4 এ রয়েছে। এবং পার্ট 5 এ আমাদের কি রয়েছে? পার্ট 5 এ রয়েছে আমাদের কি, এই তো এই যেটা রয়েছে সুপ্রিম কোর্ট সম্বন্ধে রয়েছে। ঠিক না? চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। হ্যাঁ, চলো আচ্ছা, সুপ্রিম কোর্ট সম্বন্ধে রয়েছে পার্ট 5 এ। এটা তো আমি এক্ষুনি বললাম, ফার্স্ট ক্লাসে সুপ্রিম কোর্টের যে গঠন, ফেডারেল যে কোর্ট থেকে এসেছে, ভারত শাসন আইন থেকে এসেছে, সেগুলো এখনই বললাম, আর ডিসকাস করি না। চলো 2 নম্বরের কি রয়েছে দেখো। 2 নম্বরে সংবিধানের সংরক্ষক ও ব্যাখ্যাকার কাকে বলা হয়? সংবিধানের সংরক্ষক ও ব্যাখ্যাকার কাকে বলা হয়? সংবিধানের অবভিয়াসলি আমরা জানি কাকে বলা হয়, সুপ্রিম কোর্টকে। ঠিক না? সুপ্রিম কোর্ট, ঠিক না? সংবিধানের সংরক্ষক ও ব্যাখ্যাকার, হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, চলো 3 নম্বর কোশ্চেনটা কি দেখো। ভারতের মুখ্য বিচারালয় সুপ্রিম কোর্ট কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে? যেটা আমি ক্লাসে এর আগে ডিসকাস করেছি, ডিসকাসের মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি এই কোশ্চেনগুলোই আসবে। আসলে তুমি ডিসকাস তো শুনেছো, তুমি ইজিলি আনসার করতে পারবে। ভারতের মুখ্য বিচারালয় সুপ্রিম কোর্ট কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে? আমি ডিসকাস করেছি যে ভারত শাসন আইন 1935 দ্বারা। ঠিক না? ভারত শাসন আইন 1935 দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। ভারত শাসন আইন 1935 দ্বারা প্রথমে আমাদের 1937 সালে কি প্রতিষ্ঠিত হয়েছে? ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী সময়ে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া থেকে 28 জানুয়ারি 1950-এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়েছে। ঠিক না? যেটা আমরা ক্লাসে ডিসকাস করে নিয়েছি। তাহলে এখন তুমি নিজেই তো পারছো। ঠিক না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো 4 নাম্বারটা কি দেখো কোশ্চেন। ভারতের সুপ্রিম কোর্ট কত সালে উদ্বোধন হয়? প্রথমে আমরা ডিসকাস করলাম কত সালে উদ্বোধন হয়, 28 জানুয়ারি 1950। 28 জানুয়ারি। এখন তোমার কাছে ইজি কেন মনে হচ্ছে? আমরা অনেকবার ডিসকাস করেছি ডিটেলস, সেজন্য মনে হচ্ছে। বাট পরীক্ষা কিন্তু এগুলো আসে। হ্যাঁ, যদি না জানা থাকে তাহলে কিন্তু একদম মানে তোমার 1 নাম্বার একদম গেও। ঠিক না? তাহলে ভারতের সুপ্রিম কোর্ট কত সালে উদ্বোধন হয়েছিল? 28 জানুয়ারি 1950 সালে সুপ্রিম কোর্ট উদ্বোধন হয়েছিল। যখন উদ্বোধন হয়েছিল তখন ফার্স্ট চিফ জাস্টিস কে ছিল সুপ্রিম কোর্টের? বললাম আমি কি, হরিলাল জে কানাইয়া। ঠিক না? হরিলাল জে কানাইয়া ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কি আমাদের 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বরে কি বলা হয়েছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? আমরা ডিটেলস আলোচনা করেছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক না? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। নিয়োগ করার সিস্টেমটা কি, যে সুপ্রিম কোর্টের যতগুলো বিচারপতি রয়েছে এর মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ, মানে সবচেয়ে বয়স্ক ব্যক্তি, বয়স্ক জাজ, উনাকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেন। এটাই হলো নিয়ম। বুঝতে পারছো? যতজন সুপ্রিম কোর্টের জাজ রয়েছে এর মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি, উনাকেই রাষ্ট্রপতি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বা ইন্ডিয়া হিসাবে নিয়োগ করবেন। এটাই নিয়ম। বাট মনে রাখবে এই কোশ্চেনটা তোমাদেরকে আসে, নর্মাল নিয়ম তো তোমরা সকলেই জানো, এটা আসে। বাট আমি যে ব্যতিক্রম এখন কিছু বলছি এটারও বেশি আসে। ব্যতিক্রমটা কি মনে রাখবে? ব্যতিক্রম ক্ষেত্রে দুজন চিফ জাস্টিসের ক্ষেত্রে হয়েছিল। কি, একটা হলো অজিত নাথ রায়, অজিত নাথ রায়, আর একজন হলো MS বেগ। এই দুজন চিফ জাস্টিসের ক্ষেত্রে কিন্তু সেই মানে ব্যতিক্রম হয়েছিল, যে বয়োজ্যেষ্ঠ ওরা বয়োজ্যেষ্ঠ নিয়মে যে নিয়োগ করা হয়, যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ওনাকে চিফ জাস্টিস। বাট এই দুজনের ক্ষেত্রে এই নিয়মটা ব্যতিক্রম হয়েছিল। সেই কারণে তোমাদের কোশ্চেনে আসে, এক্সামে আসে যে ব্যতিক্রম, যে কোন জাজের ক্ষেত্রে অপশন থাকবে, তাদের ক্ষেত্রে হয়েছিল নিয়মের ব্যতিক্রম। তাহলে MS বেগ অ্যান্ড সেকেন্ড হলো অজিত রাত না। ঠিক আছে, অজিত নাথ রায়। হ্যাঁ, বুঝতে পারছো? একদম ক্লিয়ার, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
যে আমি এতটুকুর মধ্যে যে ক্লাসগুলো করাই, মানে যে কোশ্চেনগুলো তোমাকে করিয়েছি বা যেটুকু আমি ডিসকাস করেছি, আশা করি এর মধ্যে যদি কোনো কোশ্চেন আসে তোমাদের কোনো প্রবলেম হবে না, এতটুকু আমি মানে আমার বিশ্বাস। আশা করি তোমাদেরকেও ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সকলে লাইক করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে। শেয়ার করে তুমি দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, আমি আবারও বলছি, সঠিক দিশায় প্রিপারেশন করো। আপকামিং অনেক গভর্নমেন্ট জব রয়েছে, যদি নিজেকে ঠিক জায়গায় স্টেবল করে রাখতে পারো তাহলে যে কোনো একটা না একটা জব তুমি পেয়ে যাবে, এতটুকু মানে কনফিডেন্স মনের মধ্যে রাখতে পারো। যেটুকু আমাদেরও কনফিডেন্স রয়েছে, ভালো করে প্রিপারেশন করো। ঠিক আছে, তার জন্য আমরা কর্মকর্তা অনলাইন যেটুকু আমাদের দ্বারা হবে আমরা বেটার থেকে বেটার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর আবারও বলছি, যদি আমাদের কাছে কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, হাইকোর্ট, ইউনিভার্সিটি, জিআরবিটি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে এটুকু বলছি। তাছাড়া আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট তুমি ওইখানে পেয়ে যাবে। কেন আমি রেগুলার মানে এত হিউজ টাইম আমি কমে পাই, যদি কোনো আর্জেন্ট আপডেট থাকে আমি ওই গ্রুপগুলোতে শেয়ার করে দিই। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। নেক্সট অল্টারনেটিভ ক্লাস আসতে থাকবে। আর তোমাদেরকে বলে দিই, তোমরা এর মধ্যে যারা টেটের প্রিপারেশন করছো বা তুমি অন্যান্য এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের সিলেবাসে ম্যাথমেটিক্স রয়েছে। তাহলে তোমাদের জন্য গুড নিউজ হলো কি, প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি আমাদের সন্ধ্যা 6টার সময় আমাদের চ্যানেলে ক্লাস চলছে, স্পেশাল ক্লাস চলছে। অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। ক্লাসগুলো অ্যাটেন্ড করে দেখো, মানে ম্যাথ তোমাদের কাছে মনে করি রেগুলার যদি অ্যাটেন্ড করো, যাদের কাছে ম্যাথ টাফ মনে হয় তাদেরও ইজি মনে হবে। একদম ডিটেলসে ক্লাস করানো হচ্ছে। ওকে, চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।